ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পর জাকসু নির্বাচনেও এই যে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যে ভরাডুবি, সেটা নিয়ে শুধু যে এই যে শিক্ষাঙ্গনেই আলোচনা চলছে, সমালোচনা চলছে সেটা না, রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের আলোচনা চলছে, এটা কি আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা, বাস্তবতাটা কি, এটা জানার জন্য এটার ভিতরের গল্প কি, আসলে কেন পরাজয় হলো, এসব নিয়ে কথা বলতে আজকে আমাদের সংবাদ বিশ্লেষণে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাইদ খান। সাইদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে একটু জানতে চাই যে এই যে ডাকসু এবং জাকসু, আমরা জানি এরপর নির্বাচন হলো গিয়ে রাকসু এবং চাকসুতে, তো এই যে জাতীয় নির্বাচনের আগে একটা টেস্ট কেস হিসেবে আমরা ধরতে পারি যে এই নির্বাচনগুলো, এটা কি আসলে কোনো ধরনের প্রভাব তৈরি ফেলবে বা এই নির্বাচনে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এটির দুই ধরনের ব্যাখ্যা আছে। আপনি যদি ধরে নেন যে এটার এক ধরনের ওয়েব বা এক ধরনের প্রতিক্রিয়া জাতীয় রাজনীতিতে পড়বে, হ্যাঁ পড়বে। আবার যদি আরেকভাবে ব্যাখ্যা করেন যে এর মিনিমাম কোনো প্রভাব পড়বে না। আপনি দেখেন এর আগেও ডাকসুতে মাহমুদুর রহমান মান্না ভিপি হয়েছিলেন এবং ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম ভিপি হয়েছিলেন। 2018 সালের আগে 18 সালেই নুরুল হক নূর ভিপি হয়েছিলেন, কিন্তু তারা কিন্তু জাতীয় রাজনীতিতে ওইভাবে কোনো অবদান বা ভূমিকা, অবদান আছে তাদের, ওইভাবে ওয়েব তুলতে পারেননি। এটি শুধুমাত্র ক্যাম্পাস ভিত্তিক, ক্যাম্পাস কেন্দ্রিক একটি রাজনীতি। এই ক্যাম্পাস রাজনীতিতে বা এই ছাত্র সংসদের ভোটে শুধুমাত্র রাজনৈতিক ইডিওলজি কিন্তু প্রাধান্য পায় না বা মূল্যায়ন হয় না। এখানে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের এক ধরনের ইন্টারনাল কানেকশন, এবং দীর্ঘদিনের দেখা যায় যে একই রুমে থাকি, একই হলে থাকি, একই স্কুলে পড়েছি বা একই কোচিং সেন্টারে কোচিং করেছি, এরকম নানান ইকুয়েশন থেকে, অথবা এখানে ধরেন প্রেমেরও একটা বিষয় আছে। ধরেন একজন প্রার্থী, এক প্রেমিকা, সে তার বান্ধবীদেরকে বললো যে ওনাকে ভোট দিতে হবে বা একে ভোট দিতে হবে, এ ধরনের নানা ইকুয়েশন এখানে কাজ করে। সো দ্যাট এই জায়গাটি একটু ভিন্ন। এখানে যতটা রাজনৈতিক তার চেয়ে বেশি কিন্তু ব্যক্তিগত কানেকশন কাজ করে, অনেক বেশি। খুবই স্বাভাবিক নিয়মে। কিন্তু একটা প্রশ্ন মানে থেকেই যায়, কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, আপনি যদি খেয়াল করে দেখেন যে 24-এর গণ আন্দোলনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েছিল, এবং আমরা যদি বলি যে ডাকসু সবসময় রাজনীতি ভিত তৈরি করে, আমরা যদি আমানুল্লাহ আমাদের দিকে তাকান, আমরা যদি এর আগেও আপনি বলছিলেন যে মান্নার কথা বলছেন, এই যে ডাকসু কিন্তু এরকম বড় বড় রাজনীতি ভিত তৈরি করে, সেটা কি তাহলে এই পথ রুদ্ধ হচ্ছে না? না না, মোটেই রুদ্ধ হচ্ছে না। আপনি দেখেন যে এর যারা সাবেক ভিপি হয়েছে তারা কিন্তু রাজনীতিবিদ হয়েছে, ঠিক আছে, কিন্তু তারা জাতীয় রাজনীতিকে ওইভাবে কিন্তু প্রভাবিত করতে পারেনি। এটি কিন্তু কোনো ছাত্র সংসদই ওইভাবে যে একেবারে জাতীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠা বা ব্যক্তি হয়ে যাওয়া, সেটি কিন্তু হয়নি। এখানে আমি আরেকটি কথা যেটি বলতে চাইছিলাম যে আপনি দেখেন বিগত 15 বছর 7 মাস শেখ হাসিনার যে রিজিম, এই রিজিমের সময় শুধুমাত্র ছাত্রলীগ ছাড়া ক্যাম্পাসে কিন্তু আর কেউ প্রকাশ্য রাজনীতি করতে পারেনি। আর এই ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেরই ব্যাপারে অভিযোগ আছে যে তারা কৌশলে ছাত্রলীগের মধ্যে বা ছাত্রলীগের সাথে মিশে গিয়ে তারা হলে থেকেছেন, ক্যাম্পাসে সহাবস্থান করেছেন এবং তারা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসেও কিন্তু তারা সক্রিয় ছিলেন। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। 5 আগস্ট পরবর্তী সময় তারা কিন্তু হঠাৎ করে রূপ বদল করে বা তাদের চেহারা বদল করে তারা ভিন্ন একটি রাজনৈতিক পরিচয়, ছাত্র শিবিরের পরিচয়ে আবর্তিত হলেন, এবং আবর্তিত হয়েই কিন্তু ক্ষান্ত হননি। তারা দীর্ঘদিন ক্যাম্পাসে যে ছাত্রলীগের শুধু তো নেতারা ছিলেন না, কর্মীরাও ছিলেন হলে, সেই কর্মীদেরকে নানানভাবে কিন্তু শেল্টার দিয়েছেন তারা। এখানে এক ধরনের প্রতিদানও বলা যায়, এক ধরনের প্রতিদানও কিন্তু দিয়েছে। হ্যাঁ, এখানে ব্যতিক্রম, আপনি জগন্নাথ হলকে অনেকে উদাহরণ হিসেবে সামনে টানেন। এখন স্বাভাবিকভাবে একটি জিনিস কি, জগন্নাথ হলে মাইনরিটি বা আমি ধর্মীয় সংখ্যালঘু বলবো না, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা থাকে। সনাতন ধর্মাবলম্বীরা একটি সাম্প্রদায়িক সংগঠনকে কোনোদিনই বেছে নেয় না। এখানে যদি মনে করেন কোনো ওই সনাতন ধর্মাবলম্বী কোনো প্ল্যাটফর্মের কোনো প্যানেল থাকতো, তারা কিন্তু ভোটটি বেশি পেত। কিন্তু আমরা যদি একটু জিনিস খেয়াল করি যে বিষয় দেখেন যে এই বছর যে ছাত্র দলের প্যানেলটা দেওয়া হলো, প্রতি বছরই আমরা দেখি যে আমরা যদি একটু ছাত্র সংগঠনের নির্বাচনের দিকে তাকাই তখন দেখি যে আসলে জনপ্রিয় ছাত্র না, মানে যারা খুব পপুলার, যারা এই বছর কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে একটা স্বচ্ছ প্যানেল, যেখানে কোনো মানে আমরা বলি যে এটা মাস্তানি না, বিতর্কিত না, কিন্তু তারপরেও এই যে ছাত্র দল কিংবা আমরা যদি আরেকটা দলের কথা বলি যে বৈষম্য বিরোধী ছাত্র দল, যারা এই 24-এর গণ আন্দোলন
আন্দোলনকে প্রতিফলন দিল, তারাও কেন মানে এই এক বছরে কেন পিছিয়ে গেল? না, এখানে পিছিয়ে যায়নি তারা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি কমন প্ল্যাটফর্ম ছিল। এটি কিন্তু নির্দিষ্ট কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। এই প্ল্যাটফর্মে কিন্তু ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, বাম সংগঠন থেকে আসা ছাত্ররাও ছিল। এই কারণে আপাত দৃষ্টিতে ওটি বেশ বড় প্ল্যাটফর্ম মনে হয়েছে। আসলে ওটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক প্ল্যাটফর্ম, ছাত্র রাজনীতির কোনো প্ল্যাটফর্ম ছিল না, যেই কারণে এটিকে বেশ বড় মনে হয়েছে। কিন্তু যখনই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আপনি দেখেছেন যে 7-8টি প্যানেল হয়েছে। এই 7-8 প্যানেলে যারা ভাগ হয়েছে তারা সবাই মিলে কিন্তু এই প্ল্যাটফর্মে ছিল, এই কারণে স্বাভাবিকভাবে তারা পিছিয়ে গেছে। আর ছাত্রদল পিছিয়ে পড়বার যে পিছিয়ে শব্দটি আমি বলবো না, ছাত্রদল কিন্তু আপনি দেখেন ছাত্রদলের যে কয়জন ক্যান্ডিডেট আছে তারা 5800 থেকে শুরু করে 5200 পর্যন্ত একটা কমন ভোট আছে, এটি কিন্তু ছাত্রদলের ভোট। আরেকটি জিনিস আপনি দেখেন যে ছাত্র শিবিরের আরেকটি কৌশল যেটি আলোচনায় এসেছে কিনা বা কেউ আলোচনা করেছে কিনা আমার চোখে পড়েনি, 5000-এর বেশি এমফিল স্টুডেন্ট কিন্তু ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে। এটি এক ধরনের কৌশল, নির্বাচন বা ভোটের মাঠে আসলে কৌশল যে যত বেশি অ্যাপ্লাই করবে সে তত বেশি ভালো করবে। এখানে অটোমেটিক কিন্তু তারা 5000 ভোটে এগিয়ে রয়েছে গত 1 বছর ধরে। এখানে কি ছাত্রদল, আমরা বলবো না যে ছাত্রদল পিছিয়ে ছিল, তাহলে ছাত্রদলের উচিত ছিল যে এই না, এখানে আমি আপনার এই প্রশ্নটি একটি মানে অযৌক্তিক প্রশ্ন আমি মনে করি। কারণ কি, ছাত্র শিবির গোছায়নি 5 আগস্ট পরবর্তী 2024 সালে 5 আগস্ট পরবর্তী সময় গোছায়নি, তারা ছাত্রলীগের মধ্যেই গোছানো ছিল। তো গোছানো একটি জিনিস, তারা শুধুমাত্র খোলসটি বদল করেছে এবং এই নির্বাচনে ছাত্রলীগ কিন্তু তাদের সেই প্রতিদানটি দিয়েছে। এটি কিন্তু আসলে দিল্লির ন্যারেটিভ বলতে যে জিনিসটি বোঝায় যে এই জায়গাটিতে একটি সাম্প্রদায়িক উত্থান ঘটেছে, এটিও দেখাবার জন্য ফ্যাসিবাদের কয়েকজন দোসর পালিয়ে গেলেও বা শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সব লোক তো আর পালিয়ে যায়নি। এই বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে এটি দেখাবার জন্য কিন্তু একটি পক্ষ উঠে পড়ে লেগে আছে এবং এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কিন্তু সেটিও একটি প্ল্যান হচ্ছে। এবং ছাত্র শিবির, ওই যে আমি বললাম না যে প্রায় 5500-এর মতো এমফিল স্টুডেন্ট তারা ভর্তি করেছে, এখান থেকে তারা এক ধরনের এগিয়ে আছে। আপনি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একই জিনিস হয়েছে। এরপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগের প্রথম দিন থেকে সকল ছাত্র সংগঠনের কিন্তু এক ধরনের প্রতিবাদ ছিল যে নির্দিষ্ট একটি দলের পক্ষ মানে লোক এনে বসানো হয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না কোনোদিন। যাই হোক, এরপরে আপনি দেখেন আরেকটা জিনিস যে আমি আরেকটা জিনিস বলতে চাই, যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জাহাঙ্গীরনগরে যেটা বিশেষ করে দেখলাম সেটা হলো যে বেশিরভাগ সমস্ত ছাত্র সংগঠন, মানে শুধু একটি নির্দিষ্ট সংখ্যক যারা বিজয়ী হয়েছেন সেই সংগঠনটি ছাড়া সব শিক্ষার্থীরা যে নির্বাচন বর্জন করেছেন ভোটের আগেই, যেটা 1-1.5 ঘন্টা আগে আমি দেখলাম। যে তার মানে কি এটাতে আসলেই কি কারচুপি হয়েছে বলে মনে করেন আপনি? না, কারচুপি হয়েছে এর আগে আসলেই শব্দ বলার দরকার নেই, যেহেতু নির্বাচন কমিশনাররা পর্যন্ত পদত্যাগ করেছেন সুস্পষ্ট অভিযোগ তুলে, তারপরে আসলে না নকল সেটি আর প্রশ্ন তোলার সুযোগ রাখে না। আমরা তো বাইরে থেকে দেখেছি, নির্বাচন কমিশনাররা নিশ্চয়ই একেবারে সরাসরি দেখেছেন। তো সরাসরি যদি তারা প্রত্যক্ষ না করতেন, তাদের হাতে যদি ন্যূনতম কোনো প্রমাণ না থাকতো, তাহলে তো ওনারা পদত্যাগ করতেন না। ওনারা তো অ্যাটলিস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এতটুকু তো মানে বিবেকবোধ ওনাদের আছে। এবং এটি আসলে ওই যে কথায় আবারও সেই ম্যাটিকুলাস শব্দটি চলে আসে, এটি পার্ট অফ ম্যাটিকুলাস ডিজাইন আমার কাছে মনে হয়। এবং এই রাজনৈতিক শক্তিটি যে যারা গোপনে কাজ করে, দেখেন এরা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে, কিন্তু ইসলাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাফেরদের সাথে কতগুলো যুদ্ধ করেছেন। কোন যুদ্ধে কি তিনি তার পরিচয় গোপন করেছিলেন? পরিচয় গোপন করেননি। অনেক যুদ্ধে আমাদের প্রিয় নবী আহত হয়েছেন, রক্ত ঝরেছে, হেরে গেছেন, পরাজিত হয়েছেন, কিন্তু তিনি যুদ্ধ চালিয়ে গেছেন পরিচয় প্রকাশ করে। এখন এই গোপনে যদি নিজের পরিচয়, তারা এটিকে বলে জায়েজ করবার চেষ্টা করে যে তারা কৌশল, এটি কৌশল না, এটি অপকৌশল। গণতন্ত্রে কখনোই অপকৌশল রাজনীতি হতে পারে না। এটি যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করে তাদের এটি মনে রাখতে হবে, ধর্ম ইসলাম কখনোই নিজের পরিচয়কে আড়ালে আবডালে রেখে কোনো কিছু সমর্থন করে না। আপনি যেটা বলছেন, তাহলে কি এই যে সরকার, এই সরকারের হাত দিয়ে একটা টেস্ট কেস নির্বাচন হলো, এই সরকারের কি ব্যর্থতা নাই? তাহলে এই জাহাঙ্গীরনগরে যদি বিতর্কিত নির্বাচন হয়ে থাকে, আপনি বলছেন যে হয়েছে, তাহলে পরে কি এইটার দায় সরকারের গায়ে বার্তায় না?
অবশ্যই বার্তায়, অবশ্যই। কারণ কি, সরকার তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলো সরকারের বাইরে না, রাষ্ট্রের বাইরে না। এই সরকার তো এই রাষ্ট্রের দায়িত্বে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। সেহেতু এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এবং এই বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু রাষ্ট্রের মধ্যে, সুতরাং রাষ্ট্রের যে কোনো ফেইলিওর এই রাষ্ট্রের যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের ঘরে অবশ্যই বর্তায়। এবং এটি, আপনি যেটি বললেন যে এটি আগামী জাতীয় নির্বাচনে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, হ্যাঁ, এক ধরনের ইম্প্যাক্ট ফেলবে, যে কে কোথায় গোপনে কোন অপকৌশল করে এবং প্রশাসন কোনভাবে সেই অপকৌশলকে বৈধতা দেবার জন্য কিভাবে কাজ করে। এটি দেখেন, লং রানে আপাতত মনে হতে পারে যে এক ধরনের বিজয়, এটি কিন্তু বাংলাদেশের হেরে যাওয়া, বাংলাদেশের পিছিয়ে যাওয়া, আপনি যেভাবেই বলেন। তাহলে কি আমরা বলতে পারি যে 1-1.5 বছরেই, 1.5 বছরও হয়নি, তার মানে এটা কি দাঁড়ালো যে 24 থেকে কি আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি? মানে 24-এ যারা আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের কথা বলি, তারা কি তাদের যে এখান থেকে বিচ্যুত হয়ে গেলেন? বিশেষ করে ধরেন আপনার, আমি এর সাথে একটু যুক্ত করে দিতে চাই, আমরা দেখেছিলাম যে 24-এর আন্দোলনটা আপনি বলছিলেন যে শুধু একটা সংগঠনের না, হ্যাঁ, শুধু যে এখন যারা এনসিপি করেছেন, এনসিপির একটা বিপর্যয় বলা হচ্ছে যে এই যে নির্বাচনটা, এটা কি আসলে কি তাদের যেমন না, এটা বোঝা যাচ্ছে এই নির্বাচনের মাধ্যমেও। আমাদের প্রশ্নটা হলো যে আপনি যেটা বলছিলেন সেখান থেকে আমরা যদি যাই, যে এইটা কি আসলে কি আমরা হারিয়ে ফেলছি কিনা? হারিয়ে ফেলছি। 24 আমরা হারাইনি। 24 হচ্ছে কি, কারাকারি করতে গিয়ে 24 এখন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। 24-24-এর জায়গায় আছে। যারা দেখেন 24-এর গণ অভ্যুত্থানের যে তরুণেরা, যে শিক্ষার্থীরা জীবন দিয়ে গেল, তাদের কিন্তু আর কিছু দেবার ছিল না। তারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাদের জীবন বিলিয়ে দিয়ে গেল একটি মুক্ত, স্বাধীন এবং সবার বাংলাদেশের জন্য। সেই প্রত্যাশাই তাদের ছিল। 24 পরবর্তী সময় আমরা দেখলাম যে গোপন আস্তানা থেকে বেরিয়ে এসে কেউ ক্ষমতা দখল করবার চেষ্টা করছে, এবং কেউ আমার রাষ্ট্র, আমার আন্দোলন, আমি করেছি, এই আমিগুলোই 24-কে গিলে ফেলবার চেষ্টা করেছে, কিন্তু কেউ গিলতে পারেনি। 24 ধরেই আমাদের আগাতে হবে। এবং অনেকে আবার 24 এবং 71-কে মুখোমুখি করতে চায়। দেখুন, 71 হচ্ছে লাল সবুজের পতাকা, মানচিত্র, স্বাধিকার এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। আমরা সবকিছু পেয়েছি, শুধু বৈষম্যমুক্ত বাংলাদেশ পাইনি। 24 আমাদের বৈষম্যমুক্ত বাংলাদেশের একটি পথ ওপেন করে দিয়েছে। সেই পথটিকে আমরা রুদ্ধ করেছে রাজনৈতিক দলগুলো, অধিকাংশ রাজনৈতিক দলগুলো নিজস্ব ক্ষমতা বা নিজেকে জাহির করতে গিয়ে, সো দ্যাট তারা সফল হবে না। কারণ যারা গোপনে থেকে কাজ করে তারা আবারও গোপনেই হারিয়ে যাবে। না, আপনি বলছেন যে 24 হারিয়ে যায়নি, 24 অবশ্যই আমাদের চেতনায় থাকবে। 71 যেভাবে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, 24 এইভাবে আমাদেরকে পরাধীনতা থেকে মুক্তি দিয়েছে। পরাধীনতা না, আমাদের শোষণ থেকে মুক্তি দিয়েছে। কিন্তু আমরা যদি বলি যে এই আন্দোলনটাতে যে সাধারণ মানুষ ছিল, সাংবাদিক ছিল, আমরা একটু, আপনার তো সেই সময়টা একটা তিক্ত অভিজ্ঞতা আছে, আমরা খেয়াল করেছিলাম যে আপনাকে একটা মিথ্যা মামলায় মেট্রো রেলে পোড়ালো কারা, আর আপনি তখন ডিআরইউতে অনুষ্ঠানে আমার পেশাগত দায়িত্ব পালন করছেন, তখন আপনার উপর একটা মামলা। এই অভিজ্ঞতাটার কথা কি একটু বলবেন? জি, ধন্যবাদ। আসলে 24-এর গণ অভ্যুত্থান এটি কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি জন আন্দোলন ছিল। দেখুন, রাজনৈতিক দলগুলো যখন পেরে উঠছিল না, তখন এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা প্রথমে বৈষম্য বিরোধী, কোটা বিরোধী আন্দোলন নিয়ে রাজপথে নামেন। এরপরে যখন তাদের সেই একেবারে তাজা রক্তে আমাদের ক্যাম্পাস রক্তাক্ত করলো, তখন আমাদেরকে কাঁদিয়েছে। নিশ্চয়ই আপনিও কেঁদেছেন, কারণ এরা আমাদের অনেক ছোট ভাইয়ের মতো, অনেক আমাদের সন্তানের মতো। আমি একজন পেশাদার সাংবাদিক হয়েও আমি তখন আসলে শুধু সাংবাদিকতার পেশায় আবদ্ধ থাকিনি। এ দেশটা তো আমারও, আমার সন্তান তো স্কুলে পড়ে, আমি কারো না কারো সন্তান। আমার বাবাও এই বাংলাদেশের এই মাটিতে হাঁটে, সেই জায়গায় চলে গিয়েছিলাম। তো আমার সন্তানদের রক্ত যখন দেখলাম যে ক্যাম্পাস রাঙাচ্ছে, আমাদের টাকায় কেনা গুলি আমার সন্তানদের বুকে, আমার সাধারণ নাগরিকদের বুকের উপরে ছোড়া হচ্ছে, তখন আসলে আমরা তো আর মিছিল করতে পারি নাই ওইভাবে, বা আন্দোলনও করতে পারি নাই, কলমকেই অস্ত্র বানিয়ে তখন প্রতিবাদ করা শুরু করলাম। আমরা খেয়াল করেছি সেই সময়টায় যখন এই সংগঠনের মাত্র 6 জন সমন্বয়ক আন্দোলনের জন্য কোনো প্ল্যাটফর্ম পায়নি, তখন আপনি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ, এটা আমরা ওই দিন 19 তারিখ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওনাদেরকে সংবাদ সম্মেলন করতে দেয়া হবে না,
তখন আমি একাই প্রতিবাদ করেছিলাম। মতিঝিল জোনের পুলিশের যে ডিসি আক্তার হোসেন, তিনি আমাকে চরমভাবে থ্রেট করলেন এবং আমাকে তুলে নেবার হুমকি দিলেন। আমি তার এই রক্তচক্ষুকে পাত্তা দেইনি। আমার চিন্তায় ছিল বাংলাদেশ। হ্যাঁ, আমিও কোনো না কোনো রাজনৈতিক ইডিওলজি বিলং করি, আমি আসলে ওই ইডিওলজির উপরে ছিলাম না। আমি একেবারেই বাংলাদেশি হয়ে গেলাম, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেলাম। তখন তাদেরকে সংবাদ সম্মেলন করতে দেয়া, এবং আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো ওই সময় কারফিউর কারণে প্রকাশ্যে রাস্তায় নামতে পারছিল না। তখন পেশাজীবীরা, আমরা যারা পেশাজীবী, আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, আমরা ব্যানার নিয়ে এই হত্যার প্রতিবাদে রাজপথে নামলাম। আমরা গুটি কয়েক সাংবাদিকরা, আমাদের সাথে শিক্ষক যোগ দিলেন, আইনজীবীরা যোগ দিলেন, চিকিৎসকরা যোগ দিলেন, প্রকৌশলীরা, কৃষিবিদরা এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে যুক্ত হলেন। ঠিক আরেক শ্রেণীর সাংবাদিকরা কিন্তু এর বিরোধিতাও করলেন। হ্যাঁ, তো যাই হোক, 23 তারিখ আমাকে তুলে নেওয়া হলো আমার বাসা থেকে, আমার বাচ্চাদের সামনে থেকে তুলে নেওয়া হলো। জি, আসলে আমরা সেই ঘটনাটা জানি, সেটা দিয়ে আমাদের যেমন রক্ত ঝরেছে বুক, মানে আমরা সময় সাংবাদিক মহল না, সারা দেশের মানুষ কেঁদেছে আপনার এই ঘটনায়। প্রিয় দর্শক, আমরা আসলে কথা বলছিলাম আমাদের খুব প্রিয় সাংবাদিক, আমাদের সবার প্রিয়, যারা জানেন সাইদ খান, তার অবস্থা আমরা জেনেছি। সে আপ্লুত হয়ে গেছেন তার এই কথা, ওই সময়টা স্মরণ করতে গিয়ে। তার কথাই আমি বলতে চাই যে 24 থামে নাই, 24 থামবেও না। 24 আমাদের বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন, যেটা আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা নতুন দেশের সুন্দরভাবে একটা সমৃদ্ধশালী অর্থনীতি গড়ে তুলতে চাই। সেই প্রত্যাশা রেখেই আজকের সংবাদ বিশ্লেষণ এখানে শেষ করছি। ভালো থাকবেন সবসময়।